অর্থবছরের প্রথমার্ধে নানা ধাক্কা সামলে বছরের শেষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। রপ্তানির জোয়ার, প্রবাসী আয়ের রেকর্ড এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে অর্থনীতি আবারও গতি ফিরে পেয়েছে, এমন তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত বাংলাদেশ উন্নয়ন হালনাগাদ প্রতিবেদন। বিপরীতে দারিদ্র্যের হার বেড়েছে, শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬১% থেকে ৫৭% নেমে এসেছে, যেখানে নারীর ক্ষতি সবচেয়ে বেশি। নতুন ৩০ লাখ কর্মক্ষম মানুষ শ্রমবাজারে যুক্ত হতে পারেননি, যার মধ্যে ২৪ লাখই নারী। এটি নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজ আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক তাবাসসুম জামান এবং সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। তৌফিকুল ইসলাম খান, এই যে বিশ্বব্যাংকের যে পূর্বাভাসগুলো এসেছে এবং বর্তমান হালচিত্র, এটার সঙ্গে আসলে কতটা বাস্তবতার মিল দেখেন, বা আপনাদের স্টাডি সেগুলো আসলে কি বলছে, একই রকম তথ্য কিনা? মূল যেই অর্থনৈতিক গতিধারার যে চিত্রটা ওনারা দিয়েছেন, এটা তো সরকারি তথ্যের ভিত্তিতে ওনারা দিয়েছেন। এটার সাথে আমি মনে করি যে এটা তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা যে আপনাদের যে রিপোর্টটা থেকে আমরা শুনলাম এতক্ষণ, আর সেইটাতে তো আমি মূল যেটা বলার চেষ্টা করছি, আমরা কিসের সাথে তুলনা করছি? আমরা তুলনা করছি এমন একটা অর্থনৈতিক পরিস্থিতির সাথে যে ১ বছর আগে এটা খুবই একটা সঙ্গীন অবস্থায় ছিল, যেটার দৃশ্যমান আমি বলবো যে ভঙ্গুরতা ২০২২ সাল থেকে কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে এটা খুবই খারাপ পরিস্থিতির ভিতরে ছিল। এর ভিতরে সরকারের পরিবর্তন হলো, আমরা একটা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গেলাম। তো সেইটার একটা চাপ গত অর্থ বছরটাই ছিল। সেই জায়গা থেকে কিছু জায়গায় আমাদের উন্নতি হচ্ছে, যার মধ্যে সবচেয়ে দৃশ্যমান জায়গা হলো আমি মনে করি যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আমাদের যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারে পতন হয়েছে, এখন একটা স্থিতিশীলতার ভিতরে এসে। তো সেই জায়গা থেকে এটা ঠিক আছে। কনসার্নের জায়গাগুলো আমার মনে হয় যে ওনারা বলেছেন, একটা হলো কর্মসংস্থানের বিষয় বড় পরিসরে আসছে এবং আমাদের সেই সাথে দারিদ্রতার যে হার আছে সেটাও আসছে। মূল্যস্ফীতির ব্যাপারে ওনারা বলছে স্টেবল করছে, উচ্চ হারে মূল্যস্ফীতি কিন্তু স্টেবিলাইজ করেছে। আর ফলে সেই জায়গাটা আমি মনে করি যে কিছু কিছু জায়গায় সিলেক্টিভলি বিশ্বব্যাংকের পুরো রিপোর্টটা আমি পড়িনি, কিন্তু যেটা একটা স্ক্যান করে আমি বুঝলাম কিছু জায়গায় ওনারা আমি বলবো যে একটু টোন ডাউন করেছেন। যেমন কতগুলো কনসার্ন খুব রিয়েল আছে, যার মধ্যে একটা বড় কনসার্ন হলো আমাদের রাজস্ব আহরণ এবং সরকারি ব্যয়ের চিত্র। এই জায়গাটাতে আমাদের অগ্রগতি হয় নাই, যদি ওনারা প্রশংসা করেছেন। এটা হয়তো একটা বড় কারণ হতে পারে, বিশ্বব্যাংক একটা নতুন প্রকল্প দিয়েছেন আমাদের যে কর আহরণ সেটাকে উন্নতি করার জন্য, কিন্তু সত্যিকার অর্থে আমার এখানে কোনো উন্নতি হয় না। এবং আপনারা জানেন যে খুব সাম্প্রতিক সময়ে কিন্তু আমাদের IMF-ও আমাদের যেই ঋণের পরিস্থিতি আছে সেটা নিয়ে শঙ্কা দেখিয়েছেন, যেটা এখানে আসে নাই পরিস্থিতি শেষে। সুতরাং সামনের দিনের যখন আমি পূর্বাভাস দেখছি, তখন এই দুটি স্থানীয় পর্যায়ে এই ব্যাংকিং খাতেরও যে এখন যে সঠিক চিত্রটা বের হয়ে আসছে, এইটার থেকে অনেকগুলো ঝুঁকি কিন্তু সামনে আছে, যেটা খুব সহজে আমরা আশ্বস্ত হওয়ার জায়গায় থাকতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা হলো বিশ্ব পরিস্থিতি এখন একটা অস্থিতিশীলতার ভিতরে আছে। আমরা জানি যে বিশ্বের এখন এক ধরনের অনিশ্চয়তা চলছে, ভূরাজনৈতিক বিভিন্ন টানাপোড়েন চলছে, এক ধরনের বাণিজ্য যুদ্ধ চলছে। তার অংশ হিসেবে বিশ্ব পরিস্থিতির মধ্য দিয়েই বাংলাদেশকে বেরোতে হবে। বিশেষ করে তাদের যে রপ্তানি আছে আমাদের, সেই রপ্তানির চাহিদা কতখানি আমাদের থাকবে সেটার উপর অনেকাংশে নির্ভর করবে যে আমরা যেই গতিতে এখন আমরা রিকভারি করছি সেটা কতখানি টেকসই হবে। জি জি, অধ্যাপক তাবাসসুম জামান, একাডেমিশিয়ান হিসেবে আপনার আসলে এই যে প্রতিবেদন বিশ্বব্যাংক দিয়েছে, মোটা দাগে যদি ছোট করে একটু একটা মূল্যায়ন করেন। জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিশ্বব্যাংকের এই রিপোর্টটা আমিও তৌফিক ভাইয়ের মতো একটু দেখলাম, পুরোটা দেখার সুযোগ হয়নি, বাট সেখানে আমি যেটা বুঝলাম যে এখানে আসলে শঙ্কা এবং স্বস্তি দুটি আছে। জিডিপির প্রোগ্রেস তারা বলছেন 4.8%, যেটা গত বছরের থেকে বেড়েছে, এবং ওনারা যেটা প্রেডিক্ট করছেন যে জিডিপির গ্রোথটাকে আমরা সাস্টেইন করতে পারি যদি আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোল্ড করতে পারি, এবং তাহলে আমরা ট্রাস্টটাকে এনশিওর করতে পারবো, ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট এনশিওর হবে। কিন্তু আমাদের যে শঙ্কার জায়গা যেগুলো, সেটা হচ্ছে যে আমাদের যেমন 2030-তে আমাদের যে এসডিজির যে
টার্গেটস গুলোকে আমাদের হিট করতে হবে, এবং আমাদের যে 2026-এ যে আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট মিডল ইনকাম কান্ট্রি হিসেবে যে আমাদের যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ওনারা বলছেন যে আমরা যদি এনশিওর করতে পারি যে আমাদের রেভিনিউ আমরা বাড়াতে পারবো, আমাদের ব্যাংক খাত যেটা খুবই একটা ভঙ্গুর অবস্থায় আছে সেটিকে আমরা যদি একটা স্টেবল পর্যায়ে নিতে পারি, এবং আমরা যদি ভালো একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি, এবং সেখানে আমরা যেটা দেখছি যে আমাদের 30 লাখ কর্মক্ষম যে আমাদের লেবার ফোর্স, সেখানে 24 লাখ হচ্ছে আমাদের ফিমেল লেবার ফোর্স, যেটি খুবই আশঙ্কাজনক। এবং এখানে আমরা বলতে পারি যে আমরা যে ইনক্লুসিভ গ্রোথের কথা বলি, যেখানে ফিমেলদেরকে সোশ্যাল এবং ইকোনমিক ইনক্লুশনটাকে নিশ্চিত করা, সেটি আমরা করতে পারছি না। সেটির একটি সিগন্যাল কিন্তু আমাদেরকে দিচ্ছে এই ডেটাটা। তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট ইকোনমিক রিলেটেড অনেক তারা রিফর্ম নিচ্ছেন, এবং যেমন ধরেন ওমেন অ্যাফেয়ার রিফর্ম কমিশন হয়েছে, সেখানে 433টা রিফর্ম ইনিশিয়েটিভস বা রেকমেন্ডেশনস তারা দিয়েছে 15টা থিমেটিক এরিয়াতে। তো সেগুলোকে যদি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে গ্র্যাজুয়ালি বসে যেগুলো ফিজিবল সেগুলোকে যদি নিশ্চিত করা যায়, আমার মনে হয় আমরা ফিমেলদের জন্য আরো ফিমেল ফ্রেন্ডলি একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট নিশ্চিত করতে পারবো। সো মাইক্রো লেভেলে আমার মনে হয় যে এই এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, বিশেষ করে ফিমেল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা এই জাতীয় ইনিশিয়েটিভ নিতে পারি। এবং ম্যাক্রো লেভেলে যে সমস্ত ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিছু স্বস্তি আছে, আমাদের রিজার্ভের হারটা কিছুটা বেড়েছে, আমরা এক্সপোর্টকে বাড়াতে সক্ষম হচ্ছি এবং রেমিটেন্সটাকে আমরা নিশ্চিত করতে পারছি। বাট ইনফ্লেশনটা আমরা যেইভাবে করে আমরা এই গভর্নমেন্ট টেক ওভার করার পরে, যেমন গত রামাদানে আমরা যেরকম দেখেছিলাম যে মার্কেট মনিটরিং এর উপরে তারা বেশ স্ট্রিক্ট কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল, বাট রিসেন্টলি আমরা সেটাকে সেভাবে দেখতে পাচ্ছি না। তো আমার মনে হয় যে গভর্নমেন্টের যে সমস্ত রিফর্ম, সেগুলো আসলে জনগণ তো ওভারনাইট একটা চেঞ্জ দেখতে চায়, সেটি তো হবে না। বাট আমরা কোভিডকে যেরকম ভাবে অ্যাড্রেস করতে পেরেছি, এই 24-এর এই আপরাইজিংকেও আমরা অ্যাড্রেস করতে পারবো, এবং আমার মনে হয় কিছুটা সময় আমরা যদি দিতে পারি এবং গভর্নমেন্টের সাথে অন্যান্য স্টেক হোল্ডাররা যদি সাপোর্টিভ হয়, ডেফিনেটলি আমাদের ইকোনমি ঘুরে দাঁড়াবে। জি, তৌফিকুল ইসলাম খান, 30 লাখ নতুন যে কর্মক্ষম মানুষ শ্রমবাজারে যুক্ত হতে পারেননি এটা বলা হচ্ছে, যার মধ্যে 24 লাখই নারী, এবং বেসরকারি বিনিয়োগ তীব্রভাবে প্রবৃদ্ধি ধীর, কর্মসংস্থান সৃষ্টি স্থবির হয়ে পড়েছে, যারও একটা প্রভাব আসলে চিত্র এটার সঙ্গে এটা মিলে যায়। মানে এই যে 24 লাখ নারী, মানে বেশিরভাগ নারী কর্মক্ষম মানুষ শ্রমবাজারে ঢুকতে পারেন না, মানে এই চিত্রটা কি এই বছরের জন্যই এরকম, নাকি আমরা আগের দিনগুলোতেও এরকমই দেখতাম? এই মানে গত 1-2 বছরে আসলে কর্মসংস্থান পরিস্থিতি খারাপ হয়েছে, মানে অর্থনৈতিক পরিস্থিতির যে চাপটা এটা খুবই স্পষ্টভাবে বের হয়েছে। আমরা এটা কেন বলতে পারছি? কারণ আমাদের কাছে 2024 সাল পর্যন্ত কিন্তু তথ্যপাত্র বিবিএস এর জরিপ অনুযায়ী আছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে বিশ্বব্যাংক 2025 সালের পরিস্থিতি কেন বলতে পারলো না? এখনো তো আমরা অক্টোবর মাসে আছি, কিছু সেটার আপডেট তো অনেক জায়গায় দিয়েছেন, কেন পারলো না? এটার কারণ হলো যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই তথ্যপাত্র সংগ্রহ করা বন্ধ করে দিয়েছে, যেটা আমরা মনে করি যে খুবই দুঃখজনক। আমার মনে আছে যে গত বছরের এই তথ্য দিয়ে আমরা বাজেটের আগে বলেছিলাম যে কর্মসংস্থান পরিস্থিতি ভালো না, এবং 6 মাসে প্রায় যদি আমি জুলাই মাস থেকে ডিসেম্বর মাস বলি 2024 সালে প্রায় 21 লক্ষ চাকরি কমে গেছে। কিন্তু এই 21 লক্ষ চাকরি কমে যাওয়ার পরবর্তীতে কি হয়েছে এটা বলার জন্য সরকার তথ্যপত্র সংগ্রহ বন্ধ করে দিল, যেটা খুবই দুঃখজনক। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এই শ্রমবাজারের যে তথ্যপত্র আছে এইটা একটা বিশেষ পরিস্থিতির ভিতর দিয়ে গেছে, মানে এখন আগের সরকারের সময়ে যেই পরিমাপটা ব্যবহার করা হতো এটা দুর্বল ছিল, এটা আমরা যখন শ্বেতপত্র করি তখন এটাকে বের করে আনলাম। তো নতুন যেই আইএলওর মানদণ্ডতে আধুনিক সংজ্ঞা আছে সেইটা অনুযায়ী কোন সেক্টরে এখন এমপ্লয়মেন্টের সিচুয়েশন কেমন এইটা প্রকাশ করা এখনো হয়নি পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে। ফলে আপনি যদি জিজ্ঞেস করেন যে এই পরিস্থিতি ঠিক কতখানি খারাপ, কেন হলো, কোন জায়গায় হলো, তথ্য উপাত্ত সঠিক সময়ে সঠিকভাবে না দেওয়ার কারণে এটা বলাটা কঠিন।
মানে তো এটা যেটা আমরা এটা বুঝতে কি পারি কারণে আসলে সেটা সরকার হলো- বন্ধ করে দিয়েছে বলে মনে করেন? মানে না, তো এটা আসলে তারা মনোযোগ না, তারা ইচ্ছা করে, আমি মনে করি না যে অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছা করে বন্ধ করে দিয়েছে। তাদের আসলে এই ব্যাপারে মনোযোগটা নাই, যেটার ব্যাপারে আমরা কিন্তু খুবই কঠিন ভাবে ক্রিটিক্যাল ছিলাম। আমি যেটা বলার চেষ্টা করছি, যেটা বোঝা যাচ্ছে সাদা চোখে, কারণ আগের সংজ্ঞা অনুযায়ী যতটুকু তথ্য আছে, সেটা হলো যে আমাদের বিশেষ করে শিল্প খাত, যেটা আমাদের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হয়। আর বাংলাদেশ কত প্রবৃদ্ধি আসলে করবে, 4% উপরে গিয়ে কতখানি করে, এটা নির্ভর করে আমার শিল্প খাতে কেমন প্রবৃদ্ধি হলো, আমার এক্সপোর্ট যেটা আমাদের মূলত ম্যানুফ্যাকচারিং খাত থেকে আসে সেটা কতখানি হলো। জি সেই জায়গাটাতে কিন্তু এমপ্লয়মেন্ট কমেছে, এবং এটা 2016 থেকে 2022 আপনারা দেখবেন যে বিশ্বব্যাংকের রিপোর্টে এটা হিসাব আছে যে আমাদের বড় প্রবৃদ্ধি হয়েছে কিন্তু কর্মসংস্থান কমেছে। যেটা থেকে আমরা বলছিলাম, আপনাদের হয়তো অনেকের স্মরণ থাকতে পারে যে 2-3 বছর আগে আমরা এটা বলেছিলাম যে বাংলাদেশে এক ধরনের আমার কর্মসংস্থানহীন আমার গ্রোথ হচ্ছে, যেটাকে আমরা বলি যে জবলেস গ্রোথ। ইংরেজিতে একটা কথা আছে যে প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না। বাংলাদেশের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ বাংলাদেশে তো আসলে মূলত আছে আমাদের মানুষ, আমরা শ্রমঘন একটি জি অর্থনীতি, এবং সেটাই আমাদের শক্তি। সুতরাং আমরা যদি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কর্মসংস্থানে রূপান্তর করতে না পারি, তাহলে আসলে এই প্রবৃদ্ধির যে সুফল, যেটাকে আমরা বলি যে এটা এক ধরনের ডিস্ট্রিবিউটেড হইতে হবে, সেটা না হয়ে তখন কিন্তু বৈষম্য বেড়ে যাচ্ছে, এবং ফলে দেখবেন আপনি দারিদ্রতার হারও কিন্তু এই সময় বেড়ে গেছে। জি তো সেই বিষয়গুলো আমার মনে হয় যে যতখানি প্রবৃদ্ধি কতখানি হবে, অর্থনৈতিক গতি ফিরছে, এইটার পাশাপাশি এইটা কতখানি আমাদের সাম্যতার ভিত্তিতে প্রবৃদ্ধি হচ্ছে, সেটার সুফলটা যারা দরিদ্র মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, কতটা পাচ্ছেন, জি সেইটা অনুধাবন করা এবং সেই অনুযায়ী নীতি নির্ধারণ করাটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। জি অধ্যাপক তাবাসসুম জামান, এই যে কর্মসংস্থানের প্রবৃদ্ধিহীন যে প্রবৃদ্ধি, মানে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি, এটা আসলে অর্থনীতি বা সামাজিক জীবনে, মানে অর্থনীতি তো আসলে সমাজে এসে সেখানে একটা রিফ্লেক্ট ফেলে যায়, মানে এটা সামাজিক জীবনে এর প্রভাব আসলে দীর্ঘমেয়াদে কি? জি, ডেফিনেটলি এটা হচ্ছে যে জবলেস গ্রোথের কথা বললেন তৌফিক ভাই, এটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইকোনমিতে এটির প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, এবং আমাদের ক্ষেত্রে এটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের যে পপুলেশন পিরামিড, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের ইয়াং পপুলেশন অনেক বেশি, এবং আমরা ওই ইয়াং পপুলেশনদের স্কিল জেনারেশনের জন্য আমরা ঠিক রাইট টাইমে রাইট স্ট্র্যাটেজি আমার মনে হয় আমরা নিতে পারিনি, যার জন্যই আমাদের জবলেস গ্রোথটা হচ্ছে। এবং আমরা যদি দেখি যে আমাদের স্ট্যাটিস্টিক্সে আমরা দেখি যে 4.7% আমাদের আনএমপ্লয়মেন্টের ভেতরে 13.5% আমাদের কিন্তু গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট। তো শিক্ষিত বেকারদের সংখ্যা কিন্তু অনেক বেশি, যেটি ভীষণ অ্যালার্মিং। তো এটি ইঙ্গিত করছে যে আমরা যে কারিকুলামে তাদেরকে শিক্ষা দিচ্ছি, সেটি জব মার্কেটে তাদের যে অ্যাট্রিবিউটস, তাদের যে কোয়ালিটি জব মার্কেট ডিমান্ড করছে, সেখানে একটা স্কিল গ্যাপ তৈরি হচ্ছে। যেমন ধরেন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, লিডারশিপের ক্ষেত্রে, আইটি ইনোভেশনের ক্ষেত্রে তারা কিন্তু সেই স্কিল গ্যাপগুলো মিট আপ করতে পারছে না। যদিও আমরা এখন মানে এই সংখ্যার মধ্যে কি আবার নারীদের সংখ্যাটা পার্সেন্টেজটা আরেকটু বেশি? নারীদের সংখ্যা ডেফিনেটলি বেশি, কারণ আমরা জানি যে জব মার্কেটে তাদের সেই ডিসক্রিমিনেশনটা আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে লং টার্মে গিয়ে এই ডিসক্রিমিনেশনটা আরো বেশি হবে, ওমেন এম্পাওয়ারমেন্ট হবে না, এবং একটা ইনক্লুসিভ সোসাইটি বা ইকোনমি আমরা পাচ্ছি না। তো হিট দ্য আয়রন ওয়েন ইট ইজ হট। তো আমার মনে হয় যে যখন আমাদের এই যে যুব সমাজ, আমাদের যে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা, এই সময় আমাদের কিন্তু এই আমাদের ইউথ পপুলেশনকে আরো বেশি ইনোভেটিভ, আরো বেশি স্কিলফুল করবার জন্য তাদের জন্য গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট নেওয়া উচিত তাদের স্কিল জেনারেশনের জন্য। আদারওয়াইজ লং টার্মে গিয়ে দে উইল বি আওয়ার বার্ডেনস। জি তৌফিকুল ইসলাম খান, মানে এই আনএমপ্লয়মেন্ট মানুষদের মধ্যে নারীদের সংখ্যাটা আরও বেশি, মানে যেটা যদি এই বছরের যে হিসাব দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক সেটাও যদি করি, তাহলে 30 লাখের মধ্যে 24 লাখ নারী জবলেস। তার মানে পুরুষরা কোনো রকম কর্ম জোগাড় করে ফেলতে পারলেও নারীদের সেই সুযোগটা একেবারেই প্রায় হয়নি। মানে সেটা তো অনেক বড় সংখ্যা, 6 লাখ এবং 24 লাখ, এটা বেশ কয়েক গুণ। মানে তাহলে তো এইভাবে
যদি মানে আনএমপ্লয়মেন্ট নারীর সংখ্যা এত বাড়তে থাকে তাহলে আসলে অর্থনৈতিক উন্নয়নটা সাস্টেনেবল হবে কিনা? না, হবে না। কারণ আপনি তো বাংলাদেশের অর্ধেক জনসংখ্যাকে যদি আপনি সমান সুযোগ না দেন এবং তাদেরকে এগিয়ে না আনতে পারেন, এটা স্বাভাবিকভাবে আমার যেই দেশের অ্যাবিলিটি আছে এটা গ্রো করার, সেটা তো আপনার একটা সীমিত হয়ে থাকবে। আমি যেটা একই সাথে আপনাদেরকে বলবো যে নারীর শুধুমাত্র চাকরি কমে গেছে তাই না, তাদের যে বেকারত্বের হার সেটা অনেক দ্রুত বেড়েছে তাই না, তাদের যে শ্রমবাজারে অংশগ্রহণ সেইটাও অনেকখানি কমে গেছে। এবং এটার বড় কারণ সম্ভবত যে তাদের জন্য যে ধরনের চাকরি পাওয়ার সুযোগটা এটা কতখানি নাই। ফলে যখন আপনার চাহিদা নাই তখন অনেকে হয়তো কাজের জন্য সেই শ্রমবাজারে আসছেন না। তো এইটা আমাদের কিন্তু একটা ইতিবাচক দিক ছিল যে আমাদের কর্মসংস্থানে নারীরা আসছিল এবং এটা হেল্প করছিল। এইটার আরো দুটো মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য আপনি দেখবেন যে নারীরা খুবই কম আয়ের প্রাতিষ্ঠানিক কৃষিকাজের সাথে অনেক বেশি যুক্ত হয়েছে গত 10-15 বছরে, এবং একই সাথে তারা যে শিল্পে আগে অনেক বড় অংশগ্রহণ ছিল সেটা কমে যাচ্ছে। আগে যেমন আমরা গার্মেন্টসে, আপনাদের মনে আছে একসময় আমরা বলতাম 80% শ্রমিকই নারী, কিন্তু আসলে এখন কিন্তু সেই সংখ্যাটা যেমন বাড়েনি অনেক, তেমনি একই সাথে এখানে নারীর অংশগ্রহণটা কমে গেছে। এখন এটা 55-60% মতন নারী। তার অর্থ হলো যে নারীরা যে ধরনের কাজে যুক্তও আছেন, এটা যে আবার বলছি যে প্রবৃদ্ধির কথা অনেক বলি, যখন বৈষম্যহীন উন্নয়নের কথা বলবো তখন এই বিষয়টা নিয়েও আমাদেরকে ভাবনার আছে বলে আমরা খুবই জোরালো ভাবে মনে করছেন। অধ্যাপক, খুব সামান্য সময় আছে আমার হাতে, আপনার একটু মন্তব্য আশা করছি। জি, আমি আবারও বলবো যে আমাদের উদ্বেগের জায়গাটি হচ্ছে যে আমরা নারীদের কর্মসংস্থানের পরিবেশটা আমরা তৈরি করতে পারছি না, এবং সেক্ষেত্রে তাদের যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আরো জেন্ডার সেন্সিটিভ হওয়া, সেখানে ডে কেয়ার ফ্যাসিলিটি তাদেরকে প্রোভাইড করা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে তাদেরকে তাদের জায়গাটি এনশিওর করা, এই জিনিসগুলো আমরা যদি করতে পারি এবং গভর্নমেন্ট যদি টাইম টু টাইম স্টেক হোল্ডারদের সাথে বসে স্পেসিফিক্যালি আরএমজি সেক্টরে তাদের যে একটা বিচরণ ছিল সেটিকে যদি আবার নিশ্চিত করা যায়, আমার মনে হয় যে নারীদের ক্ষমতায়নটি আমরা নিশ্চিত করতে পারবো। এবং প্যারালালি আমরা যে ওমেন অ্যাফেয়ার্স যে কমিশন আছে এবং তাদের যে রেকমেন্ডেশনস গুলো আছে সেগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নারীদের জন্য একটি পরিবেশ বান্ধব কর্মসংস্থানের সুযোগ করা সম্ভব। অনেক ধন্যবাদ অধ্যাপক তাবাসসুম জামান এবং তৌফিকুল ইসলাম খান, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে।